ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যে বিস্ময়। দিল্লি শেখ হাসিনাকে আশ্রয় দিলে জানতে চাইবে ঢাকা। ট্রাইব্যুনালে বিচারের জন্য চেষ্টা হবে ফেরানোর। ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব। শিক্ষার্থীদের সঙ্গে প্রধান উপদেষ্টার মতবিনিময়, বললেন দেশকে অশান্ত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবে লুটপাটকারীরা। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়। বৈষম্য বিরোধী ছাত্রদের সহায়তায় গঠন হলো জাতীয় নাগরিক কমিটি। চট্টগ্রাম ও মুন্সিগঞ্জের সভায় চাঁদাবাজি সাম্প্রদায়িকতা রুখে দেয়ার প্রত্যয়। প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে কিছু রাজনৈতিক দল, ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয়, বিস্মিত ঢাকা। এই মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ বাঁধার কোনো শঙ্কা নেই। রবিবার দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন প্রেক্ষাপটে এবং কেন কথা বলেছেন তা খতিয়ে দেখা হবে। গেল বৃহস্পতিবারই শান্তিরক্ষায় ভারতের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে বলেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। রাশিয়া ইউক্রেন ও ইসরায়েল হামাস যুদ্ধ এবং বাংলাদেশ পরিস্থিতির কথা উল্লেখ করে সামরিক কমান্ডারদের এসব ঘটনাপ্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন রাজনাথ সিং। তারই ধারাবাহিকতায় দিল্লির যুদ্ধ প্রস্তুতির কথায় উদ্বিগ্ন নয়, বরং বিস্মিত ঢাকা। এ মন্তব্য করলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দুপুরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এমন কথা জানান তিনি। বলেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কোন প্রেক্ষাপটে এই কথাগুলো বলেছেন সেটা খতিয়ে দেখা হবে। ইউক্রেনের যুদ্ধের কারণে তো ভারতের যুদ্ধ প্রস্তুতির আমি কোনো প্রয়োজন দেখি না, বা হামাসের সাথে যে সমস্যা হচ্ছে তাতে করেই বা ভারতের অন্ততপক্ষে এখানে কি সম্পর্ক। আর এর সাথে ইউক্রেন এবং হামাসের সাথে বাংলাদেশ কি করে তুলনীয় হয় এটাও আমার বোধগম্যতার বাইরে। পররাষ্ট্র উপদেষ্টা জানান, শেখ হাসিনাকে দেশটি রাজনৈতিক আশ্রয় দিতেই পারে, তবে সেই পদক্ষেপ গ্রহণ তাদের উচিত হবে কিনা সেটা জানতে চাইবে বাংলাদেশ। এ সময় রোহিঙ্গা প্রসঙ্গেও কথা বলেন তিনি। জানান, অনুপ্রবেশকারীদের করা হবে পুশব্যাক। রাজনৈতিক আশ্রয় স্বাভাবিকভাবে যে কোনো দেশ যে কাউকে রাজনৈতিক আশ্রয় দিতে পারে, দেওয়া উচিত কিনা এক্ষেত্রে সেটা হলো দেখার বিষয়, সেটা আমরা দেখি। আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে রাজি না, কিন্তু কিছু ঢুকে যাচ্ছে এটা আমরা জানি। জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে 10 থেকে 12 জনের একটি দল যাবেন, কিন্তু ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না চাইলে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হবে না। আমাদের তো জোর করে দেখা করার কিছু নেই, তাই না? রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যার আলামত নষ্ট হওয়ার আগেই দ্রুততম সময়ের মধ্যে সেগুলো সংগ্রহ করাই প্রধান চ্যালেঞ্জ। শিগগিরই সারা দেশে আলামত সংগ্রহের কাজ শুরু করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন, জানিয়েছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। বলেছেন, গণহত্যার প্রতিটি অভিযোগের মূল অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই গ্রেপ্তার চাইবে প্রসিকিউশন। এর আগে ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছে তারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে বলে অভিযোগ আরেক প্রসিকিউটর গাজী MH তামিমের। শেখ হাসিনা সরকার তিনি যখন ক্ষমতায় ছিলেন তার সময়ই এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। তিনি যেহেতু বাংলাদেশের গণহত্যার প্রধান আসামি হবেন বলে আমরা মনে করছি, বা অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে, সুতরাং এই প্রক্রিয়া শুরুর মাধ্যমে আমরা আইনগতভাবেই তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জন্য চেষ্টা করব।
তরুণদের প্রাণের বিনিময়ে দেশ গড়ার যে সুযোগ পাওয়া গিয়েছে সেই সুযোগ সর্বোচ্চভাবে কাজে লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না বলেও সতর্ক করেন তিনি। রবিবার সকালে নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশে যারা লুটপাট করেছে বাংলাদেশকে অশান্ত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর শিক্ষার্থীদের সাথে প্রথমবারের মতো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মতবিনিময়। রোববার সকাল 11:30টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে শুরু হয় এই সভা। অংশ নেন সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সমন্বয়কেরা। নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীরা তুলে ধরেন তাদের মতামত। তো মব জাস্টিসটাকে নিয়ন্ত্রণ করা আসলে এই মুহূর্তে আমি মনে করি প্রধান কাজের মধ্যে একটি। যে আন্দোলন আমরা করেছি, যে গণ অভ্যুত্থান করেছি, আন্দোলন একটা রাজনীতির অংশ, সেই রাজনীতিটা ক্যাম্পাসের বাইরে থাকবে। ধর্মকে ব্যবহার করে যে রাজনৈতিক ব্যাপার সেটাকে বন্ধ করতে হবে। পরে বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের হাত ধরেই বাংলাদেশ বর্তমান পর্যায়ে পৌঁছেছে। ছাত্র আন্দোলনে নিহত বা আহতদের আত্মত্যাগের কথা স্মরণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবই। এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই। আমাদের প্রতিজ্ঞা রইল আমরা এটা করব। আমরা নতুন বাংলাদেশের অফিস এটা করেছি। নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি, সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি। যতক্ষণ পর্যন্ত স্বপ্ন পূরণ না হচ্ছে ছাত্র জনতাকে চেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, নতুন প্রজন্মের হাত ধরেই গড়ে উঠবে নতুন বাংলাদেশ। একদিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে এরা ছিল, দুঃস্বপ্ন দেখছিল। আমরা শান্ত আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম, হঠাৎ করে গোলমাল হয়ে গেল। তারা কি চুপচাপ বসে থাকবে? মোটেই না। খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যাতে ঢুকিয়ে দেওয়া যায়, তারা শান্তমতে আবার শান্তিতে আবার তাদের রাজত্ব চালাতে পারে। তারা চেষ্টার ত্রুটি করবে না। বাংলাদেশের তরুণদের বিপ্লবের মাধ্যমে শুধু নতুন দেশ নয়, নতুন পৃথিবীও তৈরি হবে বলে আশা প্রকাশ করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। কাজে যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না। বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই, যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিলে। এই সুযোগ যেন হাতছাড়া না হয়। এই সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজে এইটা যেন শুধু রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। সরকারের কাজ যাতে ধীর গতির না হয়ে যায় সে বিষয়ে নজর দিয়ে প্রতি মাসে অন্তত একটা চিঠি লিখতে দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। অন্তত মাসে একটা করে চিঠি লিখো আমাদের কাছে। শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল, এটা ঠিক হলো না। কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে, যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহায়তায় এবার গঠন হলো জাতীয় নাগরিক কমিটি। ছাত্র ফেডারেশনের সাবেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক এবং ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আখতার হোসেনকে সদস্য সচিব করে গঠিত হয়েছে 55 সদস্যের কমিটি। রবিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে কমিটি যাত্রা শুরু হয়। নেতারা জানিয়েছেন এটা কোনো রাজনৈতিক দল নয়, তবে ফ্যাসিস্ট রাজনীতি দূর করে দেশের রাজনৈতিক সংস্কারে তরুণদের নিয়ে কাজ করবে জাতীয় নাগরিক কমিটি। ছাত্র জনতার আন্দোলন ও পরে গণ অভ্যুত্থানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের নিয়ে এবং সারা দেশের বেশ কিছু তরুণকে নিয়ে গঠন হলো জাতীয় নাগরিক কমিটি। কমিটি ঘোষণার আগে কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ছিলেন গণ অভ্যুত্থানে হতাহতদের স্বজনরা। আমি আমার মামার সুষ্ঠু বিচার চাই। আমার মামাকে যেভাবে মারা হয়েছে তার সাদা রক্তাক্ত লাল হয়ে গেছে, ওনাকে অনেক জঘন্যভাবে মারা হয়েছে। আমার ভাই সহ সকল শহীদদের বিচারটা যেন সঠিকভাবে হয়। ক্ষমতার দম্ভে যারা নিজের দায়িত্বকে ভুলে গিয়ে নিজের অন্যের বুকে গুলি চালিয়েছে ছাত্রদের উপরে, তাদের বিচার যেন সঠিকভাবে হয়। আমি সেই জন্য যেন এই কমিটি কাজ করে।
পরে ঘোষিত হয় ৫৫ সদস্যের কমিটি। আহ্বায়ক করা হয়েছে নাসির উদ্দিন পাটোয়ারিকে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাসির আব্দুল্লাহ নামে পরিচিত। সদস্য সচিব করা হয়েছে আক্তার হোসেনকে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম তারই সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা। মুখপাত্র করা হয়েছে সামান্তা শারমিনকে। নেতারা জানান এটা কোনো রাজনৈতিক দল নয়, তবে ভবিষ্যতে রাজনৈতিক দল হবে কিনা তা পরে দেখা যাবে। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে, যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে, যদি দেশ রক্ষার প্রয়োজন হয় সেটা হবে, যদি ব্যবসায়ীদেরকেও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে, যদি মিডিয়াদেরও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে। ফ্যাসিস্ট রাজনীতির বিলোপ করে রাজনৈতিক বন্দোবস্তের ব্যবস্থা, এই স্লোগানে নাগরিক কমিটির সাথে জড়িতরা বয়সে সবাই তরুণ। রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক দল সংস্কারে যারা রাখতে চান ভূমিকা। আমরা বাংলাদেশের তরুণ, যুবক, ছাত্র সকল জনতা মিলে নতুন যে বাংলাদেশ, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই দুটো বিষয়কে আমরা শতভাগ সফল করে নিয়ে আসতে চাই। গণঅভ্যুত্থানের সময়ে আপনারা যেভাবে একাত্ম হয়ে একটা দাবিতে একত্র হয়েছিলেন, আমরা আশা করছি আবারও ওই দাবি পূরণ করার জন্য, ওই দাবির ঋণ পূরণ করার জন্য আমরা আবার একত্রিত হব। কেন্দ্রীয় কমিটিতে আন্দোলনে নিহত পরিবারের পক্ষ থেকে 2 জনকে রাখা হয়েছে। আছেন আইনজীবী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। পর্যায়ক্রমে সব জেলা ও উপজেলায় কমিটি দেওয়া হবে বলে জানান নেতারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থান পরবর্তী ভাবনা নিয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ে মতবিনিময় শুরু করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। প্রথম দিন চট্টগ্রাম এবং মুন্সিগঞ্জ সফর করেন তারা। চট্টগ্রাম জেলার ছাত্র জনতার সাথে সভায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজি ও সাম্প্রদায়িক দাঙ্গা তৈরির অপচেষ্টাকে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ। পাশাপাশি বলেন, আগামী ছাত্র রাজনীতি কোনো দল নয়, ছাত্ররাই নিয়ন্ত্রণ করবেন। এদিকে মুন্সিগঞ্জেও সরকারি হরগঙ্গা কলেজ মাঠ প্রাঙ্গণে মতবিনিময় করেছেন সার্জিস আলম সহ 14 সদস্যের প্রতিনিধি দল। আওয়ামী ফ্যাসিস্ট সময়ে যেভাবে পোস্টার ছিল ঠিক একইভাবে পোস্টার রয়েছে, শুধু ছবিগুলোর পরিবর্তন হয়েছে। আমরা আপনাদেরকে বলতে চাই, ছাত্র নাগরিকের আন্দোলনকে পুঁজি করে আপনারা সেই আন্দোলনকে দলীয়করণ করার চেষ্টা করবেন। যেরকম ফ্যাসিস্টদের দ্বারা 16 বছর চলেছে, ওই রকম কোন না কোন ফ্যাসিস্ট দ্বারা আজকে থেকে কয়েক বছর পরে আবার এই দেশটি পরিচালিত হবে। আপনারা কি এটা চান? শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় কারামুক্তির পর সাতক্ষীরার সাবেক এমপি হাবিবুল ইসলাম সহ অন্য মুক্তিপ্রাপ্তদের গণসম্বর্ধনা দিয়েছেন নেতাকর্মীরা। কলারোয়ায় আয়োজিত জনসভায় ভাষণ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। এ সময় তিনি বলেন, কিছু রাজনৈতিক দল প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়েছে, দেশে গণতন্ত্র ফিরুক তারা চায় না বলেও উল্লেখ করেন তিনি। মাঠে তখন জনতার ঢল। ভিডিও কনফারেন্স যুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাত নেড়ে স্বাগত জানালেন দলীয় নেতাকর্মী সমর্থকদের। সাতক্ষীরার সাবেক এমপি তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নেয়ার ঘোষণা দেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় বিএনপির নেতাকর্মীদের দেয়া হয় কারাদণ্ড। সাবেক এমপি হাবিবকে দেয়া হয়েছিল 70 বছরের দণ্ড। সম্প্রতি জামিনে মুক্ত হয়ে বাকি জামিনপ্রাপ্তদের নিয়ে আজকের এই গণসংবর্ধনা। যখন যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থন নিয়ে এই দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে, ততবারই বিএনপি চেষ্টা করেছে দেশের মানুষের জীবন উন্নয়ন করার জন্য। তারেক রহমান বলেন, স্বৈরাচারের পতন হলেও রাজনৈতিক এবং ভোটের অধিকার এখনো অর্জন হয়নি। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তিনি। জনগণের আন্দোলনে, জনতার অভ্যুত্থানে স্বৈরাচারের পতন ঠিকই হয়েছে, কিন্তু এখনো যে রাজনৈতিক অধিকার সেটি এখনো অর্জিত হয়নি। জনগণের
ভোটের অধিকার, কথা বলার অধিকার প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন অব্যাহত থাকবে। কিছু রাজনৈতিক সংগঠন প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে বিভ্রান্তিমূলক কথা বলছে। দেশে গণতন্ত্র ফিরে আসুক তারা চায় না বলেও মন্তব্য করেন ভারপ্রাপ্ত চেয়ারপারসন। যে ষড়যন্ত্র দেশের ভেতরে ছিল, যে ষড়যন্ত্র দেশের বাইরে ছিল, তাদের সেই ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে। তারা কোনোভাবেই চায় না এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পায়। বক্তব্যের শেষ পর্যায়ে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করার অঙ্গীকার ব্যক্ত করেন তারেক রহমান। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। ভারতের সাথে সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সুসম্পর্ক রেখে সরকার কাজ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ব্রিফিংয়ে এই কথা জানিয়েছেন। এছাড়া শিক্ষার্থীদের প্রত্যাশা সহ সরকারের নানা কার্যক্রম নিয়ে প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের সাথে আলোচনা করেছেন বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ক্যাম্পাসে কি ধরনের রাজনীতি হইতে পারে, অথবা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে, অথবা ভারত বাংলাদেশ কোয়েশ্চেন নিয়ে জানান, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ও শিক্ষকদের রাজনৈতিক কর্মকাণ্ড চায় না শিক্ষার্থীরা। একই সাথে ধর্ম নিয়ে রাজনীতির বিষয়ে সরকারকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে তারা। ভারত প্রশ্নে স্যার বারবার বলেছেন যে ভারতের সাথে আমাদের সুসম্পর্ক দরকার, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে। ধর্মকে রাজনীতির হাতিয়ার বানানো সম্বন্ধে বাংলাদেশে একটা কনসেনসাস আছে যে এটাকে বানানো যাবে না। ধর্মভিত্তিক রাজনীতি সম্বন্ধে আলাদাভাবে কোনো রকম বক্তব্য এখানে উপস্থাপিত হয় না। ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে কোন ফরম্যাটে রাজনীতি হবে, এটা নিয়ে মূলত এক ধরনের ডিবেট অ্যান্ড ডায়ালগ কিন্তু সব জায়গায় চলতেছে। মাহফুজ আলম জানান, শিক্ষার্থীরা আলোচনায় বলেন, মব কখনো বিচার পদ্ধতি হতে পারে না, তাই আইন নিজের হাতে তুলে না নিয়ে অপরাধীদের আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়। মব জাস্টিসের বিষয়ে খুব ক্লিয়ার অবস্থান গভর্নমেন্টের, সরকারের পক্ষ থেকে, যে এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না এবং যারা যারা এটার সাথে জড়িত আছেন বিভিন্ন ফরম্যাটে মাজারে হামলা, মন্দিরে হামলা এবং কোনো ব্যক্তিকে আক্রোশের কারণে হামলা, সবগুলো হামলার ব্যাপারে আইন যেভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলে ওইভাবেই ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময়ে দ্রুতই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চালু নিয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের সঠিক তালিকা তৈরির কাজ চলছে। আহত ও নিহত আন্দোলনকারীদের পরিবারের জন্য সহযোগিতার পরিকল্পনা আছে সরকারের। কয়েকজন উপদেষ্টা এটা নিয়ে বলেছেন, আমরা নিজেরাও বলছি, অনেকেই বলার চেষ্টা করছেন। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সঙ্গীত পরিবর্তন প্রসঙ্গে সাবেক সামরিক কর্মকর্তা আজমির বক্তব্য তার ব্যক্তিগত, এটি জামায়াতে ইসলামের বক্তব্য নয়, এমনটাই বলেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। রবিবার দুপুরে রংপুর নগরীর ওয়েস্টার্ন কুজিন মিলনায়তনে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেন, বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে দেশে অপচেষ্টার সুযোগ নেই। ছাত্র আন্দোলনে গণহত্যা করে শেখ হাসিনা এবং তার দোসররা মানবতা বিরোধী অপরাধ করেছেন। মতবিনিময় সভা শেষে শহীদ 16 পরিবারের প্রত্যেককে 1 লাখ টাকা করে আর্থিক সহযোগিতা তুলে দেন তিনি। ব্রিগেডিয়ার আজমি যা বলেছে এটা তার ব্যক্তিগত বক্তব্য। এ ব্যাপারে তিনি কোনো দলের সদস্য না হওয়ার কারণে এ ব্যাপারে ব্যাখ্যা বা দায়টাও দলের নয়। অন্তর্বর্তী সরকারের উপর প্রত্যাশা অনেক, কিন্তু 1 মাসে প্রাপ্তি কতটুকু? বিশ্লেষকদের অভিমত, এখনই মূল্যায়নের সময় হয়নি। তারা চান দ্রুত রাষ্ট্র সংস্কারের রূপরেখা। বলছেন, সাহসী সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, কেননা এরই মধ্যে ক্ষমতার নানা কেন্দ্র তাদের উপস্থিতি জানান দিচ্ছে। আর এই কারণে অর্থনীতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধীর গতি। তারা বলছেন, গণহত্যার বিচারে সুনির্দিষ্ট মামলা এবং সঠিক তদন্তের উপর জোর দিতে হবে। আলমগীর স্বপনের রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের 1 মাস। পাহাড় সমান প্রত্যাশা নিয়ে যাত্রা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের। তবে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা, সব ক্ষেত্রে যে কঙ্কাল রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, তার সমাধান স্বল্প সময়ে কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা সুশাসনের সম্পূর্ণ ধসে আক্রান্ত হয়েছিলাম। আমরা ক্ষমতার
চূড়ান্ত অপব্যবহারের আক্রান্ত হয়েছিলাম। তো সংস্কার শব্দটা কিন্তু একমাত্রিক করলে চলবে না। রাজনৈতিক দল, রাষ্ট্রযন্ত্র এবং যারা ক্ষমতায় থাকবেন তাদের ক্ষমতার কিভাবে ব্যবহার করছেন সেটারও সংস্কার দরকার। আমরা যে ধরনের রাজনীতিতে অভ্যস্ত, এই জন্যই 3 মাস, 6 মাস, 5 বছর, 10 বছর কথাগুলো আছে। আর কিছু কিছু লোক তো পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য, তারা তো এগুলো বলবেই। রামের বদলে রহিম সংসদ ভবনে যাবে, এই যে 350 জনের যে মালিক সমিতি তার সদস্য হবে, তাতে আমার লাভ কি, আপনার লাভ কি? তো সেই জন্যই সংস্কারটা দরকার। তবে কাঙ্ক্ষিত সংস্কারের রোডম্যাপ দ্রুতই নির্ধারণ করা জরুরি বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। কেননা এরই মধ্যে নানা পক্ষ নিজেদের ক্ষমতাবান মনে করে সুযোগ নিতে শুরু করেছে। অনেকগুলো পাওয়ার সেন্টার, তো এখানে ধরেন আমলাতন্ত্র একটা পাওয়ার সেন্টার, কিছু রাজনৈতিক দল আছে এরা পাওয়ার সেন্টার, ছাত্ররা একটা পাওয়ার সেন্টার, সেনাবাহিনী একটা পাওয়ার সেন্টার, এখানে কিছু বিদেশিও ইনভলভ আছে বলে আমরা শুনি। তো সুতরাং সিচুয়েশনটা ভোলাটাইল। বিভিন্ন জন অ্যাক্টিভ আছে, প্রত্যেকের প্রয়োজনগুলো মেটাবারও প্রয়োজন আছে, কিন্তু সেগুলো সুষ্ঠুভাবে একটা সার্বিক ব্যবস্থা তো তৈরি করতে হবে। মানে এমন নয় যে প্রতিযোগিতামূলক ক্ষমতা কেন্দ্র অনেকগুলো হলো, এটা তো এক ধরনের বিশৃঙ্খলার দিক হয়। অর্থনীতির শ্বেতপত্র প্রকাশে এরই মধ্যে কমিটি গঠন করেছে সরকার। তবে বাজার নিয়ন্ত্রণ সহ অর্থনীতিতে আস্থা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুরের। গুরুত্ব দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের ওপরও। এই মুহূর্তে মানুষের প্রাত্যহিক প্রয়োজনগুলো কিন্তু মেটাতে হবে। অর্থনৈতিক ব্যবস্থাপনা যেটা, সেটা শুধু ব্যাংকিং সেক্টর রিফর্ম করলাম শুধু তা না, সংস্কার হবে তারপর সচল হবে এভাবে চিন্তা করলে হবে না। মাঠ প্রশাসন বলি, পুলিশ প্রশাসন বলি, এখানে খুব দ্রুত সচল করার বিষয়টা অত্যন্ত দ্রুত প্রয়োজন। হোসেন জিল্লুর বলছেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ঢালাও মামলা যেন এসব কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ না করে। ওই আগেও যেটা হয়েছে, অপরাধীরা পার পেয়ে যায়, নিরীহরা এটার হয়, শিকার হয়। সেই বাস্তবতা তো আমরা চাই না। সুষ্ঠু সাক্ষ্য প্রমাণ সংগ্রহের বিষয় আছে এবং সেখানে সেগুলো আবার সঠিকভাবে প্রক্রিয়াটাও চালানোর বিষয় আছে। বিশ্ব তো আমাদেরকেও দেখছে। আক্রোশ ও বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ বিশ্লেষকদের। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরও সহনশীল হয়ে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার অনুরোধ তাদের। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। ডিপোজিট ইন্স্যুরেন্স 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। এর ফলে ব্যাংক সংকটে পড়লেও 95% আমানতকারী তাদের অর্থ ফেরত পাবেন। তাই আমানতকারীদের আতঙ্কিত হবার কারণ নেই। বাংলাদেশ ব্যাংক কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করেনি বলেও জানান তিনি। গভর্নর বলেন, ব্যাংক সংস্কার এবং সম্পদ উদ্ধারে টাস্কফোর্স 10 দিনের মধ্যে কাজ শুরু করবে। গভর্নর জানিয়েছেন, অন্তত 10টি ব্যাংক দেউলিয়া হবার পর্যায়ে। 1.5 দশকের লুটপাটে খাদের কিনারে অনেক ব্যাংক। আমানতকারীদের জমানো টাকাও ফেরত দিতে হিমশিম খাচ্ছে অনেকে, ফলে দুশ্চিন্তায় গ্রাহকরা। বিকেলে বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, অন্তত 10টি ব্যাংক দেউলিয়া হবার পর্যায়ে। এসব ব্যাংকে ঘুরে দাঁড়াতে সহায়তা করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে কোনো ব্যাংক সংকটে পড়লেও 95% আমানতকারী তাদের পুরো অর্থ ফেরত পাবে। আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, কিন্তু অন্যদিকে আবার এটাও ঠিক, অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। কিন্তু আমরা কাস্টমারের স্বার্থ রক্ষা করব। এই ব্যাংকগুলোকে আমরা ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করব। কনফিডেন্স বুস্টিং এর কনটেক্সটে আমরা এটাকে দ্বিগুণ করে দিচ্ছি 2 লক্ষ টাকা। 95% পরিবার, ব্যক্তি বা বিজনেস, তাদের একটা পয়সাও হারানোর কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনার পতনের পর দুর্নীতিবাজ অনেক ব্যবসায়ী এবং রাজনীতিবিদের ব্যাংক হিসাব জব্দ করেছে আর্থিক গোয়েন্দা ইউনিট। তবে কোনো প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়নি বলে নিশ্চিত করেন গভর্নর। চারি মালিকানায় হোক না কেন, সেটা এক্সিমকোর হোক, সেটা এসালামের হোক, কোনো প্রতিষ্ঠানকেই আমরা অ্যাকাউন্ট তাদের ফ্রিজ করা হয়নি। উদ্দেশ্য হলো প্রতিষ্ঠান চলবে, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা কাজ করবে, উৎপাদন কার্যক্রম বিঘ্নিত হবে না এবং প্রতিষ্ঠানের ভ্যালুও লস হবে না। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য 25,000 কোটি টাকা আছে কেন্দ্রীয় ব্যাংকে। এডিবি, IMF এ খাতে আরও অর্থায়ন করতে চায়, কিন্তু সমস্যা হচ্ছে বিতরণে। ব্যাংকগুলোকে এ বিষয়ে লিখিত জানাতে বলা হয়েছে বলে জানান গভর্নর। 25,000 কোটি টাকার মতো আছে, কিন্তু ডিসবার্সড হচ্ছে না।
অন্যদিকে এসএমইরা পাচ্ছে না। এটাকে সলভ করতে হবে। ডোনার্সরাও ফান্ড দিতে চাচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক দিতে চাচ্ছে শত মিলিয়ন, এডিবি দিতে চাচ্ছে এসএমই খাতে কয়েকশো মিলিয়ন, কিন্তু আমি যদি ডিসবার্স করতে না পারি তাহলে তো হবে না। গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংক সংস্কার এবং বেসরকারি ব্যাংকের সমস্যা ও সম্পদ উদ্ধারে টাস্কফোর্স দ্রুত কাজ শুরু করবে। এস আলমের সম্পদ কেনার বিষয়ে আবারও সতর্ক করেন তিনি। যদি কেউ তাদের সম্পত্তি কেনে তারা নিজ দায়িত্বে কিনবে, এইটার মালিকানার গ্যারান্টি কিন্তু আমরা দেব না। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। ছাড় পাচ্ছে না দুর্নীতি লুটপাটের সাথে জড়িতরাও। অন্যদিকে এলজিআরডি উপদেষ্টা এএফ হাসান আরিফ জানিয়েছেন, সংবিধান সংস্কার ও নির্বাচনের প্রতি আস্থা ফিরিয়ে আনার বিষয়টি সরকারের পরিকল্পনায় আছে, তবে কতটা পরিবর্তন হবে তা নির্ভর করবে ছাত্র জনতার মতামতের উপর। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ খাতে বড় সমস্যা ছিল পাচার। দুর্নীতির মাধ্যমে কয়েক লাখ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এই সময়ে। এক্ষেত্রে গুরুত্ব দিয়ে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বলেছেন, পাচার করা অর্থ ফিরিয়ে আনা, এনবিআর ও ব্যাংক খাত সংস্কারে আলাদা টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিছু কিছু ধরা পড়ছে না তেমন তো না, টের পাচ্ছেন না। কিছু কিছু টাকা চলে গেলে, এটা মার্ক ওদের 16 বছর লেগেছিল টাকা আনতে, জানেন। এখন 16 বছর লাগার কথা না, কারণ অনেক আইন হয়েছে, এখন অনেক তাড়াতাড়ি হবে এবং আমরা আশা করি একদম দৃশ্যমান হবে কিছুদিনের মধ্যে। বাণিজ্য উপদেষ্টা বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণও গুরুত্ব পেয়েছে সরকারের কর্মপরিকল্পনায়। এক্ষেত্রে নানা পদক্ষেপের কারণে দাম কমা শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। চাঁদাবাজি এগুলো আমরা কমাবার জন্য যথেষ্ট, একটু হয়তো সময় লাগবে। আমরা যে স্থানীয় প্রশাসনকে বলেছি, ওরা যেন আবার বেশি মনিটর করতে গেলে কিন্তু ব্যবসাটা আমরা ব্যাঘাত করতে চাই না। এটা কমবে, ডেফিনেটলি কমবে। সরকারের 1 মাসের কার্যক্রম নিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টাও। জানান, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসবে কিনা তা নির্ভর করবে ছাত্র জনতার উপর। সংবিধান সংশোধন ও নতুন করে লেখার সিদ্ধান্ত জনমতের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন তিনি। ফ্রি ফেয়ার একটা ইলেকশনটা হচ্ছিল 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, সেটা তো বাতিল করে দেওয়া হলো। তো তাহলে এই জায়গাগুলো আবার নতুন করে চিন্তাভাবনা করতে হবে। দেওয়ার ওয়াজ এ সিস্টেম, ওই সিস্টেম আবার কীভাবে আনা যায়, আবার পাবলিকের কাছে কিভাবে জানা যায়, তাদের মতামত কী। এলজিআরডি উপদেষ্টা বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা চ্যালেঞ্জের, এক্ষেত্রে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি সুষ্ঠু স্বাভাবিক নয়, ভালনারেবল, মাত্রা হয়তো কম বেশি হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সাভারের আশুলিয়ায় একটি গার্মেন্টসের শ্রমিকদের সাথে স্টাফ ও আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। ভাঙচুর করা হয়েছে কারখানায়। র্যাব জানায়, বকেয়া বেতন পরিশোধ সহ 16 দফা দাবিতে রোববার সকাল থেকে কর্মবিরতি পালন করছিলেন আশুলিয়ার শিমুলতলার ইফোরিয়া গার্মেন্টসের শ্রমিকরা। বিকেলের দিকে স্টাফদের সাথে কথা কাটাকাটি হয় শ্রমিকদের। এক পর্যায়ে রাতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় কারখানাটিতে ভাঙচুর চালানো হয়। খবর পেয়ে সেখানে যায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাদের সাথেও সংঘর্ষে জড়ায় শ্রমিকরা। এ সময় র্যাবের একটি গাড়ি ভাঙচুর করে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জি, গার্মেন্টসের যেসব অ্যাকচুয়ালি যারা দুষ্কৃতিকারী যারা ছিল, তারা আমাদের র্যাবের একটি গাড়িকে তারা ভাঙচুর করে এবং তারা অগ্নিসংযোগ করার চেষ্টা করে। পরবর্তীতে আগুনটা আমরা নিভাতে সমর্থ হই এবং সেনাবাহিনীর একটি গাড়িতেও তারা ইট পাটকেল নিক্ষেপ করে। যেন ব্যর্থ ও বিপর্যস্ত না হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে দ্রুত নিজেদের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রের রূপরেখা ও সংবিধান কেমন হবে সেসব বিষয়ে অবিলম্বে আলোচনায় বসতে হবে রাজনৈতিক দলগুলোর সাথে। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তিতে এবি পার্টির আলোচনা সভায় এমন মন্তব্য করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা দেশ ধ্বংস করেছে তাদের পরাজিত করতে হলে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যেতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাস কেমন গেল আর কি করা যেত, এসব বিষয়ে ডিআরইউতে আলোচনা সভার আয়োজন করে এবি পার্টি। আমন্ত্রিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এখনো কিছু জায়গাতে সেই দুষ্টু লোকেরা রংপথ দিয়ে বসে আছে। সভায় শীর্ষ নেতারা বলেন, ছাত্র জনতার আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ হবে গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু কিভাবে রাষ্ট্র গণতান্ত্রিক হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ঠিক করতে হবে। আপনারা একটা দৌড় শুরু করেছেন, কিন্তু কোথায় আপনারা থামবেন
কোথায় আপনাদের জ্যোতি টানতে হবে, কোথায় বিরতি দিতে হবে, এ ব্যাপারে পরিষ্কার বোঝাপড়া, পরিষ্কার হিসাব থাকা দরকার। আপনাদেরকে অনেকে উস্কানি দেবার চেষ্টা করছে, বিভ্রান্ত করবার চেষ্টা করছে, এগুলোতে আপনারা জড়িয়ে পড়বেন না। বাংলাদেশে কিভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং গণতান্ত্রিক সংবিধান অর্জন করা যাবে, তার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা দরকার। আমরা অন্তর্বর্তী সরকারকে বলবো, অবিলম্বে সিরিয়াস রাজনৈতিক আলোচনা শুরু করে সহযোগিতা করব এই সরকারকে, যাতে তারা ভালো কাজ করে অতি দ্রুত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে পারেন। সভায় নাগরিক ঐক্যের চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না বলেন, বর্তমান সরকারের সংস্কার এজেন্ডা ও সময়সীমা দ্রুত জানাতে হবে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনগণকে ফিরিয়ে দিতে হবে রাষ্ট্রের মালিকানা। আমি যত কথাই বলি, জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নাই। যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। আর আমরা যারা রাজনীতি করি, আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কোন পথে চলবে। এই দেশ চালাবার দায়িত্ব শেষ পর্যন্ত রাজনৈতিক দলের উপরে। এমন কোনো দল যাকে আমি পছন্দ করি না, যদি সেই দল ক্ষমতায় যায়ও, যদি ভোটে যেতে, তাহলে তাকে ক্ষমতা থেকে তো বিরত করতে পারবেন না, সেটা গণতন্ত্র নয়। প্রশাসন যেটা জনগণের নির্বাচনকে নিশ্চিত করবে, তার জন্য কতদিন লাগবে সেটা বলে। গেল 15 বছরে গুম খুন আর জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারে মামলা ও বিচার কাজের গুণগত পরিবর্তনের দাবিও জানান তারা। সবচাইতে বড় বিবেচ্য বিষয় সেটা হলো আমাদের সার্বভৌমত্বের সংকট। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মৌলভীবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, বগুড়া 5 আসনের সাবেক এমপি হাবিবুর রহমান এবং সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের পিএ মাকসুদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের বিরুদ্ধে অর্থ পাচার, ক্ষমতার অপব্যবহার ও প্রকল্পে অনিয়ম সহ দেশে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে দুদকের গোয়েন্দা ইউনিটের তথ্য আমলে নেওয়া হয়েছে বলেও জানা যায়। আমরা একটা জায়গা বন্দোবস্তের জন্য মৌলভীবাজার 4 আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন দুর্নীতি, নানাবিধি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সংসদ সদস্য হয়েও বন বিভাগের জমি দখল করে চা বাগান তৈরি এবং চা বাগানের রাস্তার লাইট ও ডিপ টিউবওয়েল সরকারি খরচে স্থাপনা সহ আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। সাবেক এই চিফ হুইপের বিরুদ্ধে রাজধানী সহ বিভিন্ন জায়গায় বাড়ি, ফ্ল্যাট ক্রয় সহ স্ত্রী ও নিঃসন্তানদের নামে কোটি কোটি টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এছাড়াও তার স্ত্রীর নামে কানাডার বেগমপাড়ায় বাড়ি সহ দেশ বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন হাবিবুর রহমান। সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়ার অভিযোগ রয়েছে। দেশে বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এগুলো তদন্তে সিদ্ধান্ত নিয়েছে দুদক। আর সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারীর বিরুদ্ধে আধিপত্য বিস্তারের মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ে নিজ ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কাজ নিয়ে সম্পূর্ণ না করিয়ে বিল উত্তোলন, বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ সহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযোগ আছে সাবেক মন্ত্রীর এই ব্যক্তিগত সহকারী বিভিন্ন দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম সহ নানাবিধি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তার নিজ নামে, স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদ করেছেন। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আবারও সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। মিয়ানমারে জান্তা বাহিনীর সাথে বিদ্রোহীদের লড়াই তীব্র হওয়ায় দলে দলে সীমান্তের এপারে চলে আসছে তারা। গত কয়েকদিনে ঢুকেছে অন্তত 8,000 রোহিঙ্গা। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের পার করে আনছে স্থানীয় দালালরা। মিয়ানমারে সেনাবাহিনী এবং বিদ্রোহী আরাকান আর্মির চলমান যুদ্ধের মধ্যে নৌকা নিয়ে নাফ নদ অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় 2 শতাধিক সহ এরই মধ্যে উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে ঢুকেছে কমপক্ষে 8,000 রোহিঙ্গা। অত ফিলিং মারে ডুম ভাড়ার মানুষ মরে যার আর মগ বাগিয়ে নিয়ে লাগিয়েছি
মগবাগি নিয়ে আসে মগবাগি মোর টঙ্গি ধরে ধরি লাগাইবে দুম মারি যে আন মালা হোক যে দিয়ে দিবে ডন মাই হবো যে মাই হবো মরি গিয়ে যে মরে যাবে তার বেড়ে যে অস্তর হচ্ছে যে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের দাবি তাদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ, নির্যাতন, নিপীড়নের মুখে প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন। মিলিটারি মারলে ওদের তারা মারে তো হিয়ানো ডরে নিয়ে যে তো ঠিয়ানাই দিয়ে হিসাবে আইও না ঘরের তো এখন জানো হারা ঘরের তারা বেশি কষ্ট মাদা আছে গদুয়ার বোম ভরে জ্বলি গিয়ে আর বেড়াইন তাই না মগবাগি ধরে ফেলাই খবর না পাই তারা মন্ডু গিয়ে দিয়ে হেরিয়ে যখন তাই না ভারের জানলাম বাঁচাবালা বলে ওরা এনে দেয়। জনপ্রতি 5 থেকে 10,000 টাকা করে ট্রলার ভাড়া দিয়ে আসছেন রোহিঙ্গারা। পার করতে দালালরাও নিচ্ছেন মোটা অঙ্কের অর্থ। বাংলাদেশে ঢুকে আশ্রয় নিচ্ছে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে। বা কিছু বার উদ্যোগ বানা হাঁচে থেকে আছে জন্ম দিলে ভিতরে গেলে আর জন্ম দিলে বার থাকে তোর 5 জন করবেন দি এখন যদি আরও 5 জন আসি গেলে করি আর মারিব নড়িব তো বেশি তঙ্গিস থাকে হানা হিনা তারা চলাই বেশি তঙ্গিস। এমনিতেই লাখ লাখ রোহিঙ্গা বোঝা হয়ে দাঁড়িয়েছে। নতুন করে অনুপ্রবেশ বন্ধে সরকারের কঠোর পদক্ষেপ চান স্থানীয়রা। আমরা কিন্তু অত্যন্ত আতঙ্কের মধ্যে আছি, যার কারণে আমরা রোহিঙ্গা চাই না। এই রোহিঙ্গাদের যে রণক্ষেত্র, রোহিঙ্গাদের সন্ত্রাসী কর্মকাণ্ড খুব দ্রুত আমি সরকারের কাছে আবেদন জানাবো বন্ধ করার জন্য। শহীদুল সুমন, যমুনা নিউজ। নজর দেব আন্তর্জাতিক খবরে। ভারতের মণিপুরে নতুন করে সংঘর্ষের পর বিরাজ করছে টান টান উত্তেজনা। বিচ্ছিন্নতাবাদীদের ড্রোন হামলায় প্রাণহানির ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন। বাড়িয়েছে তল্লাশি অভিযান, অত্যাধুনিক অ্যান্টি ড্রোন সিস্টেমও মোতায়েন করেছে আসাম রাইফেলস। চূড়ান্ত সহিংসতার সময়ও রাজ্যটির দিকে ন্যূনতম নজর দিচ্ছে না মোদী সরকার, বরং অব্যাহত রেখেছে বিভক্তির রাজনীতি, অভিযোগ কংগ্রেসের। এখনও থমথমে পরিস্থিতি ভারতের মণিপুর রাজ্যে। বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সহিংসতাকারীদের সন্ধানে চলছে চিরুনি অভিযান। তল্লাশিতে ব্যবহার করা হচ্ছে ড্রোন ও সেনা হেলিকপ্টার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করলেও বিচ্ছিন্নতাবাদীদের হামলা ঠেকাতে অ্যান্টি ড্রোন ব্যবস্থা মোতায়েনের সিদ্ধান্ত জানিয়েছে মণিপুর পুলিশ। চালিয়েছে পরীক্ষাও। কেনা হবে আরও কয়েকটি অ্যান্টি ড্রোন গান। গত কয়েকদিনের সহিংসতার জেরে রাজ্য পুলিশ নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আরও সদস্য মোতায়েন করা হয়েছে। সংঘাতপূর্ণ অঞ্চলে অবস্থান করছেন সিনিয়র কর্মকর্তারা। এমনকি আমাদের এডিজি আইজিও বিষ্ণুপুর, জিবিরামও ইম্ফলে টহল দিচ্ছেন। গত কয়েকদিন ধরে আবার উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর পরিস্থিতি। শনিবার জিরিবামে ব্যাপক হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। একের পর এক মর্টার, রকেট ও ড্রোন ছোড়ে বেসামরিক এলাকায়। পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ অস্ত্র, যার মধ্যে রয়েছে স্নাইপার রাইফেল, পিস্তল, বন্দুক, স্বল্প ও দূরপাল্লার মর্টার, রকেট বোমা ও ড্রোন। বিরোধীদের অভিযোগ, সরকারের হিংসাত্মক রাজনীতির কারণেই জ্বলছে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। নিজ দেশের রাজ্যের চেয়ে ইউক্রেনকে বেশি গুরুত্ব দিচ্ছে মোদী প্রশাসন, এমন দাবি কংগ্রেসের। প্রকৃত দায়ী ভারতের সরকার। তারা 60,000 সেনা পাঠিয়েছে। তাদের উপস্থিতির পরও সহিংসতা থামছে না। রাজ্য সরকারের কাছ থেকে অবৈধভাবে ক্ষমতা কেড়ে নিয়েছে তারা। সেনা, বিশেষ বাহিনী আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। যে কেউ এসে বোমা মেরে সাধারণ মানুষকে মেরে চলে যাচ্ছে। সরকার গুরুত্বই দিচ্ছে না। প্রধানমন্ত্রী মণিপুর সফরে আগ্রহী নন। তিনি ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন। মূলত বিশেষ অর্থনৈতিক সুবিধা, সরকারি চাকরি ও শিক্ষায় কোটা ইস্যুতে গত বছর আদালতের এক রায়ের পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে। সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় আদিবাসী গোষ্ঠীর মর্যাদা চাওয়ায় প্রতিবাদ জানায় পিছিয়ে থাকা কুকি ও নাগা জাতিগোষ্ঠী। তাদের অভিযোগ, হিন্দু হওয়ায় আগে থেকেই বাড়তি সুবিধা পাচ্ছে মেইতে। এই ইস্যুতে গত বছর মে মাস থেকে চলমান বিবাদ সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে 225 জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে 60,000 মানুষ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। অবৈধ অভিবাসী চিহ্নিত করতে আসামে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি চালু করতে যাচ্ছে রাজ্য সরকার। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।
মোট জনসংখ্যার চেয়ে আধার কার্ডের আবেদন বেশি হওয়ায় এ বিষয়ে নড়ে চড়ে বসেছে সরকার। বিবৃতিতে জানানো হয়, 1 অক্টোবর থেকে চালু হবে স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি। যাদের নাগরিকত্বের বৈধ সনদ নেই তারা পাবে না আধার কার্ড। তবে প্রথম ধাপে যে 9 লক্ষ মানুষ আধার কার্ডের আবেদন করেছে তাদের ক্ষেত্রে নিয়মটি প্রযোজ্য হবে না বলেও জানান তিনি। চলতি বছর বেশ কয়েকজন বাংলাদেশি সহ মোট 54 জন অবৈধ নাগরিককে আটক করে আসাম সরকার। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করলো আরও একটি বাংলাদেশি প্রতিষ্ঠান, আলদিফ টাইপিং সার্ভিস। দেশটির আজমানের সানাইয়ার হালফান মসজিদ সংলগ্ন এলাকায় চালু হয় এই প্রতিষ্ঠানটি। ইমিগ্রেশন, ড্রাইভিং ফাইন, ভিজিট ভিসা, ভিসা প্রসেসিং, এমিরেটস আইডি, আজমান শোয়ারিজ, আইসিই সার্ভিস সহ সব ধরনের প্রশাসনিক সেবা প্রদান করবে এই প্রতিষ্ঠান। এছাড়াও আমিরাতে চলমান সাধারণ ক্ষমা সংশ্লিষ্ট নথিপত্র সংক্রান্ত সহায়তাও এখান থেকে প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ মুজিবুল হক। বৃহস্পতিবার এর উদ্বোধন করেন আরবি খালিদ বিন ফয়সাল আলদিফ আল নাকবি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মালিক এবং তার পরিবারের সদস্যরা। উপস্থিত ছিলেন আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। সার্বজনীন পেনশন স্কিম নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। উদ্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনা সরকারের এই উদ্যোগ নিয়ে উঠেছে প্রশ্ন। আর্থিক খাতের অনিয়ম আর ভঙ্গুর দশায় বেড়েছে আস্থাহীনতা। গেল জুলাই ও আগস্ট মাসে এই কার্যক্রমে যুক্ত হয়েছেন খুবই কম সংখ্যক মানুষ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, সরকারের দিক নির্দেশনা পেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া সম্ভব। বিশ্লেষকরা বলছেন, সার্বিক কার্যক্রম পুনর্বিবেচনা করা দরকার। দেশের সকল শ্রেণীর মানুষদের পেনশন কার্যক্রমে নিয়ে আসতে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করে শেখ হাসিনা সরকার। 2023 সালে 4টি স্কিম নিয়ে শুরু হয় কার্যক্রম। শুরু থেকে এই উদ্যোগ নিয়ে তৈরি হয় বিতর্ক, বিশেষ করে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা নিয়ে উত্তপ্ত হয় দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়। রাস্তায় নামে শিক্ষক ও কর্মচারী, পরে পিছু হটে সরকার। গেল বছরের 17 আগস্ট থেকে শুরু হয় সর্বজনীন পেনশন কার্যক্রম। এ পর্যন্ত 4টি স্কিমে বিনিয়োগ করেছে 3,72,000 মানুষ। মোট বিনিয়োগের পরিমাণ 121 কোটি 72 লাখ টাকা। প্রতি মাসেই বিভিন্ন স্কিমে বাড়ছিল মানুষের অংশগ্রহণ। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর পুরো পেনশন ব্যবস্থা নিয়েই তৈরি হয়েছে বিপত্তি। এখন এই সরকার স্থিতিশীল হয়ে আসলে দেন আমরা হয়তো সরকারের দিক নির্দেশনা পেলে আমরা আবার এখানে গতি ফেরানোর চেষ্টা করব। গেল জুলাই এবং আগস্ট মাসে সবচেয়ে কম হয়েছে অন্তর্ভুক্তি। ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে থমকে যায় সার্বিক কর্মকাণ্ড। নতুন করে অংশগ্রহণ কমেছে, পাশাপাশি মাসিক অর্থ জমার ক্ষেত্রেও তৈরি হয়েছে অনীহা। অগাস্টে এসে ধরেন 5 অগস্টের পরে এরপরে তো ওইদিকে আর আমাদের অ্যাটেনশন দেওয়ারই সুযোগ সৃষ্টি হয়নি। আমরা তো রুট লেভেলে যেতে পারিনি। এনরোলমেন্ট হচ্ছে খুব খুব কম, 5 জন, 10 জন, 15 জন এরকম। আর আগে যারা এনরোল হয়েছিল তাদের টাকার আমরা পাচ্ছি। 2-1 জন হয়তো আমাদের কাছে জানতে চায় যে আসলে এটা কন্টিনিউ করছে কিনা। আমরা বলছি যে এটা তো একটা আইনের আওতায় প্রতিষ্ঠিত অর্গানাইজেশন। আর্থিক খাতের লাগামহীন অনিয়ম এবং ভঙ্গুর দশার কারণে আগের সরকারের হাতে নিয়ে এই উদ্যোগ নিয়েও শুরু হয়েছে টানাপোড়েন। বিগত 2-3 বছরের যে অভিজ্ঞতা হলো, এই অভিজ্ঞতার আলোকে পেনশন স্কিমটাকে কিভাবে এই বিশেষ করে দরিদ্র এবং স্বল্প আয়ের জনগোষ্ঠীর কাছে এটাকে আকর্ষণীয় করে তোলা যায়, এটা নিয়ে বোধহয় আমাদেরকে পুনরায় চিন্তা করা উচিত। সাধারণ মানুষদের এই কার্যক্রমে অন্তর্ভুক্তি বাড়াতে পুরনো কাঠামো ভেঙে নতুন করে পেনশন ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করা দরকার। এটা তো লং টার্ম একটা বিনিয়োগ, তাই না? কারণ আপনি আজকে বিনিয়োগ করবেন, আপনি হয়তো 50 বছর পরে বা 40-50 বছর পরে আপনি তার থেকে আপনি রিটার্নটা পেতে থাকবেন। কিন্তু এই যে আপনার আস্থাহীনতার যে একটা সংস্কৃতি চালু হয়েছে বা আর্থিক খাতে, এইটা কিন্তু একটা বড় বাধা হিসাবেও কাজ করছে। চাহিদা থাকলেও মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত জমা করা অর্থ ফেরত পাবেন না বিনিয়োগকারী। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
খেলার খবর। জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে বিভিন্ন দোকান বরাদ্দে অনিয়মে ক্ষুব্ধ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। কোটি টাকা রাজস্ব হারানো বন্ধ করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন তিনি। দোকান ভাড়া থেকে অর্জিত অর্থ দিয়ে ফেডারেশনগুলোর অর্থের অভাব যেমন দূর করা সম্ভব, তেমনি আরও বেশি খেলার আয়োজন সম্ভব বলে বিশ্বাস আসিফ মাহমুদের। এনএসসির দোকান ভাড়া অনিয়ম নিয়ে যমুনা টিভিতে প্রচারিত প্রতিবেদন দৃষ্টিগোচর হলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন ক্রীড়া উপদেষ্টা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের 296টি দোকানসহ ঢাকার বিভিন্ন স্টেডিয়ামের 1074টি দোকান থেকে বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। টাকার অঙ্কে বছরে সেটি শত কোটি। জাতীয় ক্রীড়া পরিষদ ও দোকান মালিক পক্ষের যোগসাজশেই ঘটছে এমন ঘটনা। এনএসসি প্রতি বর্গফুটের ভাড়া মাত্র 26 টাকা 70 পয়সা নির্ধারণ করে দেয় ফায়দা নিচ্ছে দোকান মালিকরা। এ নিয়ে যমুনা টেলিভিশনে প্রতিবেদন প্রচারিত হওয়ার পর তা নজরে আসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। আপনাদের কল্যাণেই জানতে পেরেছি যে সেখানে 26 টাকা এবং 22 টাকা বর্গফুট, যেটা আসলে ঢাকার কোনো স্ট্যান্ডার্ডের সাথেই যায় না। পূর্বের দুর্নীতির অভিযোগগুলোকে খতিয়ে না দেখতে পারি, পূর্বের দুর্নীতিগুলোকে সামনে না আনতে পারি, তাহলে ভবিষ্যতে দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে করার যেই প্রত্যয়টা আছে আমাদের, সেটা চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। স্টেডিয়াম মার্কেট নিয়ে অনিয়ম বন্ধে তাৎক্ষণিকভাবে জাতীয় ক্রীড়া পরিষদ সচিবকে অবহিত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। দোকানের ভাড়া নতুন করে নির্ধারণ করারও নির্দেশ দেন তিনি। সেদিনই তাৎক্ষণিক বলেছিলাম যে এটাকে আবার রিভিউ করা এবং বাস্তবতার প্রেক্ষিতে বর্তমানে যেই স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ডের কাছাকাছি নিয়ে আসা। শুধু দোকানের বিষয়ে না, মন্ত্রণালয়ের তো প্রত্যেকটা জায়গাতেই এরকম গ্যাপ আছে, ছিল, আপনারা বিভিন্ন সময় রিপোর্ট করেছেন, সেগুলো নিয়ে আমরা কাজ করব। বিভিন্ন স্টেডিয়ামের 1074টি দোকানের সঠিক ভাড়া উত্তোলন করতে পারলে দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের খরচের যোগান মেটাতে পারবে সরকার, এমনটাই মনে করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এই আয়ের অর্থটা আমরা আমাদের ফেডারেশন, অনেকগুলো ফেডারেশনের অর্থের কারণে, কারণ সব স্পোর্টসে তো সবাই স্পন্সর করে না, অর্থের কারণে অনেকগুলো ফেডারেশনের কার্যক্রম স্থবির হয়ে আছে, অনেকগুলো স্পোর্টস এক ধরনের চলছেই না, তো সেখানে যেন আমরা ইনভেস্ট করতে পারি। পাশাপাশি ক্রীড়া ফেডারেশনগুলো ঢেলে সাজানোর ইঙ্গিত দেন তিনি। আপনি যদি বলেন এনএসসিতে প্রবলেম, আমি আপনাকে উল্টো প্রশ্ন করতে পারি কোথায় প্রবলেম নেই। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা। ফিফা প্রীতি ফুটবল সিরিজের খবর। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে 1-0 গোলে হারিয়েছে ভুটান। কিংবা ওয়াংচুকের একমাত্র গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।